This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. পরপর অনেকগুলো লাইন চোখের সামনে ভাসছে, জানেন তো, মনের মধ্যে খোঁচা মেরে যাচ্ছে। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, অথবা এত এত রক্ত কেন রাজা, শাসির সেই ছোট্ট প্রশ্নটা, অথবা দ্য ট্রু ক্যারেক্টার অফ এ সোসাইটি ইজ রিভিলড ইন হাউ ইট ট্রিটস ইটস চিলড্রেন। বাচ্চা কি পরিবেশ পাচ্ছে তাতেই একটা সমাজের আসল চরিত্রটা বোঝা যায়। এটা আর কেউ না, বলে গেছেন ভারতরত্ন নেলসন ম্যান্ডেলা। আমাদের শিশুরা তারা কি পরিবেশ পাচ্ছে দেখুন। আজকে শুরুতে এটা বলে নেওয়া দরকার এবং বুঝে নেওয়া দরকার, যাদের ভোটাধিকার নেই তাদের জীবনে ভোট কি প্রভাব ফেলছে বলুন তো। এই যে 11 বছরের রাজ বিশ্বাস ছুটি পড়েছে, পূর্ব বর্ধমানের পাল্লা রোডে বাড়ি, গরমের ছুটিতে বেড়াতে গেছিল ওই হুগলির পান্ডুয়ায় নেতাজি কলোনিতে মামার বাড়ি। ভারী মজা, কিলচর নাই, সেই ছোটোবেলার থেকে শুনেছি। কি দেখলাম, রাজ আর তার দুই বন্ধু 11 বছরের সৌরভ আর 13 বছরের রূপম আজ সকালে খেলতে বেরিয়েছিল, খেলতেই তো গেছিল। রাজ আজ সকালেই মারা গেছে। সৌরভ আর রূপম ক্ষতবিক্ষত শরীরে হাসপাতালের বেডে শুয়ে আছে। দেখুন, রাজের মৃত্যু, সৌরভ আর রূপমের এই রক্তাক্ত শরীর দায়ী কে? এটা জিজ্ঞাসা করার মতো বিষয় না। তাই আপনারা জানেন, আমরা আপনার আমার মতো বড়রা, আমরা আমাদের বাচ্চাদের এমন একটা পরিবেশ উপহার দিয়েছি যে পরিবেশে বাচ্চা বাড়ির থেকে সুস্থ শরীরে বেরোবে তো ঠিকই, কিন্তু সুস্থ শরীরে বাড়িতে ফিরবে কি না তার কোনো গ্যারান্টি নেই। কারণ মাঠে ঘাটে এখন তো আমরা বড়রা বোমা ছড়িয়ে রেখেছি, আর সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে রাজের মতো কত শিশুকে যেই সমাজ তাদের মায়ের কোল থেকে কেড়ে নেবে তার তো কোনো লেখাজোখা নেই। আমরা তো জানি, আসলে আমরা জানি, বাচ্চারা জানে না, জানেন তো, যে এখন আমাদের বিরাট বড় একটা উৎসব চলছে, ভোট উৎসব। আর এই ভোট উৎসবে আমরা বড়রা আমরা একটু বাজি টাজি ফাটাই। আমাদের রাজ্যে তো শুধু বাজিই পাওয়া যায়, আমরা বাজি নিয়ে খেলা করি, সেই জন্য আমরা বলি খেলা হবে। আমরা আমাদের বাচ্চাদের জানেন তো শেখাতে পারি নিজে যখন এরকম, অবশ্য ভোট উৎসবের কথাই কেন বলবো, মাঝে মধ্যেই তো, আজ থেকে তো নতুন কিছু না, চারপাশে বেশ অনেকটা পেছনে গেলেও দেখছি যে বাচ্চারা বল ভেবে যে জিনিসগুলোকে নেয় সেই জিনিসগুলো তো বল নয়। আমরা আমাদের বাচ্চাদের শেখাতে পারি নিজে গোল বলের মতো দেখতে হলেই সেটা খেলার বস্তু নয়। স্কুলে মাস্টারমশাইরা বাচ্চাদের ইদানিং অবশ্য পাখি পড়ার মতো শেখানোর চেষ্টা করছেন, বলছেন এগুলো ধরতে যেও না বাবা, এটা বড়দের খেলার বল, যেটাকে বোমা বলে থাকে বড়রা। বাচ্চারা শুনছেই না। কিন্তু সত্যি কথা বলছি যে আর কবে কেনই বা শেখাবো বলুন তো। এই জন্যই তো আমাদের এটা ভাবতে হবে যে রাস্তাঘাটে তো বোমা পড়ে থাকার কথা নয়, বল টলই থাকার কথা। সেটা আমরা সেই পরিবেশটা, সেই পরিস্থিতিটা তৈরি করতে পারিনি। তাই এই পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভা ভোট এলেই রাজের মতো শিশুরা বোমাকে বল ভেবে হাতে তুলে নেয়, আর তারপর সেটাই হয় যেটা হওয়ার কথা নয়। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং।
ছোটরা বোঝে না বড়দের খেলা, তাই বড়রা ছেলে খেলা করে রেখে দেয় বোমা। ছোটরা বল ভেবে তুলে নেয় হাতে। বাইরে খেলতে যাবা? কেন যাবা না? কি হয়েছে তোমার ওখানে? কি হয়েছিল এখানে? কপালে কি হয়েছে তোমার? কিসে কেটে গেছে? ও বোম ফুটেছিল আর ওতে কেটে গেছে। আচ্ছা, তো আর খেলতে যাবা বাইরে? তারপর ছোটরা খেলার ইচ্ছে হারিয়ে ফেলে। 11 বছরের রাজ অবশ্য খেলতে খেলতে হারিয়েই গেল। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ছোট রাজ হাতে তুলে নিয়েছিল বোমা। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। একটা বাচ্চা নিয়ে শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। দেখলাম দুম করে একটা আওয়াজ, আওয়াজটা এত বড় মানে আওয়াজ হলো, আমরা তো বোম ফোম ফাটালে তো বুঝি যে কী বোমের আওয়াজ। এগুলোই সেই বোম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বোম দিয়ে সেই বোমা ফেটে রাজ মারা গেল। রাজের বাবা মা আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে আকুল হলেন। পান্ডুয়ার নেতাজি পল্লীতে এরপর গেল বম স্কোয়াড। ছুটে গেলেন নেতা নেত্রীরা। তাদের কেউ কেউ চোখের জল ফেললেন, একে অন্যকে দুষলেন। কে কতটা খারাপ, কে কতটা নির্দয় তা গলার শিরা ফুলিয়ে বললেন। রাজের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কেউ নিয়ে হসপিটালে গেছে। আমরা সেই তাড়াতাড়ি করে চলে এসে একজনই হসপিটালে, একজনই থানায়, থানা দিয়ে তারপরে আসুনি চুচুরা আসুনি নাই। কি করবো? মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে। বছরের এমপি বারোদের স্তূপ হয়ে গেছে, তো সেই করেছে নিশ্চয়ই। সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সে করলো, তার মানে বারোদের স্তূপ হলো। কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। রাজ কিন্তু মায়ের কোল খালি করে চলে গেল। 11 বছরের ছেলেটা এই নেতাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গেল। আর কতদিন, আর কতদিন এভাবে চোখের জল ফেলবেন, বোমা গুলি বন্দুকের রাজনীতি করবেন? আর কতদিন আপনাদের রাজনীতির ক্ষমতা দখলের মাসুল দিতে হবে? কতদিন, আর কতদিন? আর কতদিন? সিরিয়াসলি এই প্রশ্নগুলো, এগুলো না রোজ রোজ বলতে ভাল লাগে না, বিরক্ত লাগে। বিশ্বাস করুন, রোজ আপনাদের সামনে আসি, বসি, কথা বলি, আপনার আমার কথা বলি, কিন্তু এই বাচ্চাটার কথা কেন বলবো? এই প্রশ্নটা নিজেকে করতে ইচ্ছে করছে, জানেন তো কেন? এই রাজনৈতিক নেতারা তারা এসে দিব্যি কি মানে পরিণত অপরিণত সবার নিজেদের এক্সপ্রেশন পারফেক্ট আছে। যারা অপরিণত তারা কি দ্রুত পরিণত হয়ে জানেন, যারা সত্যিকারের অপরিণত ওই বাচ্চাগুলো তারা বোমা ফেটে মারা যায় কেন? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। জানি না উত্তরগুলো সিরিয়াসলি নেই। মাঝে মধ্যে মনে হয় যে এই জন্যই আপনাদের সামনে কথাবার্তা বলতে আসা, আপনাদের সাথে শেয়ার করতে যাওয়াটা। করি তো লাভটা কি হয়? এই যে আজকে পান্ডুয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, বোমা ফেটে 1 নাবালকের মৃত্যু, 2 নাবালক আহত, কিচ্ছু বলেননি তৃণমূলের সাধারণ সম্পাদক। কারণ রাজ্যে সরকারটা তাদের, হয়তো বলতে গেলে নিজেদের সরকার, নিজেদের প্রশাসনের দিকে আঙুল তুলতে হবে। এবং আমাদের ভাগ্য ভালো বলতে হবে, রাজের মৃত্যুকে এখন পর্যন্ত কেউ ছোট্ট ঘটনা বলেননি। বলতেও পারতেন, অনেকেই তো বলেন, অনেক কিছুতেই তো সাজানো ছোট্ট এরকম বিভিন্ন ভীষণ আমরা দেখি আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটলে। আজকেও বলতে পারতেন কেউ না কেউ, বললে জাস্ট একটা প্রশ্ন করতাম, জানেন তো, যে আজ রাজের মৃত্যুর আগে গত 2 বছরে
আরও কতজন বাচ্চা এই বোমা ফেটে মারা গেছে জানেন? জানতে চাইতাম যে 2022-এর 25শে অক্টোবর ভাটপাড়ায় বোমা ফেটে যে 7 বছরের নাবালক মারা গেছিল, বা 2022-এর 16ই নভেম্বর বসিরহাটে যে নাবালিকার মৃত্যু হয়েছিল, অথবা এবছরেরই 4 তারিখ মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা ফেটে যে শিশুর মৃত্যু হয়েছিল, তাদের পরিবার বা এই রাজের পরিবারের সামনে দাঁড়িয়ে একবার বলতে পারবেন তো সন্তান হারানোর ঘটনাটা ছোট্ট ঘটনা না বড় ঘটনা? দেখুন, শিশুরা তো একদম সাদা কাগজের মতো, যা লিখে দেবেন সেটাই তাদের জীবনী হয়ে যাবে। আপাতত বড়দের দেখে বাচ্চারা হয়তো এই মিটিং, মিছিল, স্লোগান এ সমস্ত শিখছে, কিন্তু শুধু যদি তা শিখতো না, বুঝতাম ভবিষ্যতে গণতন্ত্র সামলানোর দায়িত্ব যাদের, তারাই ছোট থেকেই গণতন্ত্র সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি করে দিচ্ছে এই বাচ্চাদের মনে। কিন্তু ভোট মানেই তো এখন আর শুধু প্রতিশ্রুতি, প্রচার, মনোনয়ন, বিজয় মিছিল নয়। এখন তো ভোট মানে আরও বড় জিনিস। বাংলার ভোট সংস্কৃতিটা ইদানিংকালে বোধহয় বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিভিন্ন পাঠ্যক্রমের মধ্যে তুলে দেওয়া হয়। গণতন্ত্র সম্পর্কে পড়তে গেলে একটা চ্যাপ্টার বোধহয় রাখা থাকবে এরপর থেকে, কারণ আমাদের ভোট সংস্কৃতিটা একদম বদলে গেছে। এটা অন্যরকম। এখানে বাচ্চারা দেখেছে ভোট মানে রাস্তায় উন্নয়ন, ভোট মানে জোর যার মুলুক তার, ভোট মানে বোমার শব্দ, গুলির আওয়াজ। দেখুন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে একটা হাত উড়ে গেছিল হারোয়ার পৌলমী হালদারের। 6 বছরের পৌলমীর হাতটা কনুই থেকে এরপর বাদ দিতে হয়েছিল। বিশেষ করে এই কাটা হাতটা দিয়ে ওই বাবার মাথায় যখন হাত বোলাচ্ছিল না পৌলমী, সেদিনও দেখিয়েছিলাম। আজকেও ছবিটা দেখছিলাম, দেখতে দেখতে ভয়ঙ্কর লাগছিল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমরা সচরাচর বহু খারাপ জিনিস দেখে অভ্যস্ত। আজ 30 বছর ধরে সাংবাদিকতা করছি, যা দেখেছি মন্টরগুলো শক্ত হয়ে গেছে। কিন্তু এই ঘটনাগুলো দেখলে না আজও বেশ বুঝতে পারি যে কোথাও গিয়ে নরম হয়ে যাচ্ছে আর কি। ঠিক সাংবাদিক সুলভ কাঠিন্য আনতে পারেনি ভেতরে, সব মন্টরগুলোকে মেরে ফেলতে পারেনি। এটা হয়তো রাজনীতি হলে পারতাম, জানেন তো। আজ পান্ডুয়ায় রাজের যে 2 বন্ধু বোমা ফেটে আহত হলো, তাদের একজনের হাত উড়ে গেছে বোমার আঘাতে। এদের সবার সেই পৌলমীর থেকে এই বাচ্চাগুলো, এদের সবার হয়ে আজ আরও কয়েকটা প্রশ্ন করতে চাই। এভাবে আর কতদিন রাজ্যের শিশুদের ঠিক খুঁজে নেবে এই বড়দের বোমাগুলো? দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি তো বারবার বলেছেন যে বোম, আগ্নেয়াস্ত্র এগুলো উদ্ধার করতে হবে। তারপরেও কেন উদ্ধার করতে পারে না পুলিশ? 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে বোমা আর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল সিবিআই। এনএসজি গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। তৃণমূল নেতারা বলছেন এই ঘটনাও হয়তো সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, যারা সন্দেশখালীতে গিয়েছিল সেই কেন্দ্রীয় এজেন্সি বোমা বা অস্ত্র রেখে আসেনি তো। আচ্ছা, আজ তাহলে এই পান্ডুয়ায় রাস্তায় কারা বোমা রেখেছিল? কাদের জন্য? 11 বছরের একটা বাচ্চা মারা গেল, 2টো বাচ্চা এইভাবে আহত হয়ে জীবনকে খুঁজে বেড়াচ্ছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, নাবালক রাজের লাশটাকে কি করে অস্বীকার করি বলুন তো? হুগলির জেলা পুলিশ নির্বাচন কমিশনে যথারীতি রিপোর্ট দিয়েছে, জানিয়েছে যে রাজের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। ব্যক্তিগত শত্রুতায় নাকি কেউ বোমা রেখে এসেছিল রাজের মামার বাড়ির কাছে। মুশকিল হচ্ছে, রাজ্যে এরকম বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকছে কি করে? বোমা ছড়িয়ে ছিটিয়ে রাখার আগে তো বোমা তৈরি করতে হয়, সেটা জোগাড় করতে হয়। যে কেউ থাকলেই পারিবারিক শত্রুতা, ইচ্ছে করলে এরকম বোমা নিয়ে আসতে পারে, এরকমভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতে পারে।
পুলিশ কি করছিল? রাজ্যের মৃত্যুর পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু কেন ভোট এলেই রাজের মতো বাচ্চাদের মৃত্যু নিয়ে সাফাই দিতে হয়, সেটা কি পুলিশ প্রশাসন একবারও ভেবে দেখেছে? আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে, আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। দেখুন, বাচ্চারা এমনিতে যুদ্ধ খেলতে ভালোবাসে, তলিয়ে দেখলে দেখবেন যে এর অভিঘাতটা অনেক গভীরে। বুঝিয়ে বলছি, এই ছেলেবেলার খেলার মধ্যেও একটা সিরিয়াস ব্যাপার থাকে। বড়রা অবশ্য সিরিয়াস ব্যাপার নিয়ে ছেলে খেলা করে, কিন্তু বাচ্চারা তারা যখন যুদ্ধ খেলে তখন তারা মুখে আওয়াজ করে। হাতে খেলনা বন্দুক থাকলে আমরা ছোটোবেলায় সেই মুখে আওয়াজ করতাম না, ঢিচকাও, কারণ দুমদাম গুমগাম এসব তো আমাদের খেলাধুলার একটা পার্ট ছিল সেই সময়। কারণ তখন আমাদের দেশে যে বন্দুক ছিল তাতে এই ঢিচকাও আওয়াজটাই হতো। পুরনো সিনেমাতেও দেখবেন এই ঢিচকাও আওয়াজটাই থাকতো। আজকাল ভিডিও গেমের যুগ, বাচ্চারা মুখে হয়তো এরকম আওয়াজ করে না, কিন্তু যাদের ভিডিও গেম নেই, যারা একটু অন্যরকমভাবে বড় হচ্ছে, আমেরিকায় বাচ্চারা যুদ্ধ খেলার সময় মুখে ব্যাং আওয়াজ করে, কারণ মার্কিন অস্ত্র থেকে এরকমই আওয়াজ হয়। আফগানিস্তানের বাচ্চারা যেরকম মুখে আওয়াজ করে ট্যাক 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 ট্যাক, কারণ কয়েক দশক ধরে যুদ্ধবিধ্বস্ত দেশের এই বাচ্চাগুলো এরা শুনেছে যে দূর থেকে গুলি ছুটে এলেই ট্যাক 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 করেই আওয়াজ হচ্ছে। ভাববেন না আমেরিকা আফগানিস্তান নিয়ে কথা বলছি বলে ওটাই আমাদের মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা আসলে আমাদের এই রাজ্যটা। দেখুন, এখনও 5 দফার ভোট বাকি। আগামীকাল 3য় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদে। আর তার আগে আজ তো 4-5 থেকে দিনভর একের পর এক বোমা উদ্ধারের খবর এসেছে, বোমা নিষ্ক্রিয় করার ছবি এসছে। হুগলি জেলার পুলিশ বলেছে পারিবারিক শত্রুতাতেই নাকি রাজের মৃত্যু হয়েছে। সারা রাজ্য থেকে বোমা উদ্ধারের ছবিগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে গোটা রাজ্যেই না সব বাড়িতে শত্রুতা লেগে গেছে। আর তাই জন্য কেউ বোধহয় এই সমস্ত বোমা টোমা চারপাশে ছড়িয়ে রাখছে। সব পারিবারিক শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, সেটা পারিবারিক হোক বা রাজনৈতিক। আসল সমস্যাটা কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা, অস্বীকার করা যায়। এই রাজ্যেরই এক বাসিন্দা হিসেবে এই বেলাতেই মনে হচ্ছে আরও কিছু কথা বলে ফেলাই ভালো, যে কথাগুলো আরও কিছু বোমা টোমা ফাটার আগে না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এই যে এত বড় একটা নির্বাচন হচ্ছে দেশে, তার উদ্দেশ্যটা কি? এই কথা সত্যি যে দুটো দফায় রাজ্যের 6 জেলায় নির্বাচন হয়েছে, প্রথম দুটো দফা আর কি, তাতে ছুটকো ছাটকা কয়েকটা ঘটনা ছাড়া বড় কিছু সেভাবে ঘটেইনি। অন্তত যেরকম ঘটনা ঘটে থাকে তার সঙ্গে যদি স্টাডি করা যায়, পাশাপাশি রাখা যায়, তাহলে দেখা যাবে কিছুই না প্রায়। কিন্তু দুশ্চিন্তা তো অন্যত্র। আগামীকাল থেকে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, আমাদের এই ভোট উৎসব, সেটা ফারাক্কা পার করে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এবার দক্ষিণবঙ্গের ভোট শুরু হচ্ছে এমন একটা জেলা থেকে যে জেলার নাম যে কোনো নির্বাচন বলুন লাল কালিতে লেখা হয়, মুর্শিদাবাদ। এই আগের বছর পঞ্চায়েত ভোটের দিন শুধু মুর্শিদাবাদেই 4 জন খুন হয়েছিলেন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। এবছর রামনবমীর মিছিলকে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছিল সেটাও তো মুর্শিদাবাদেই, একমাত্র ওখানেই, মুর্শিদাবাদের শক্তিপুরে। বাকি রাজ্যটা মোটামুটি কিন্তু শান্তিপূর্ণ ছিল।
এবং এই শক্তিপুরের বিষয়ে হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল এবং হাইকোর্ট সেখানে কি বলেছিল সেটাও তো মানে মনে রাখার মতো একটা পর্যবেক্ষণ। যেখানে উৎসবে নিরাপত্তা থাকে না, সেখানে প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে কমিশন, নির্বাচন কমিশন। দেখুন, মুর্শিদাবাদ বা জঙ্গিপুর লোকসভা আসনে নির্বাচন কমিশন কিন্তু ওই পর্যবেক্ষণের পর ভোট পিছিয়ে দেয়নি, কিন্তু যে হারে বোমাটোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে, তাতে কিন্তু নির্বাচন কমিশনকে বাড়তি চিন্তাভাবনা করতে হচ্ছেই। দেখুন, 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধু এই জেলাতেই মোতায়েন করে রাখতে হয়েছে। তারপরেও কি মুর্শিদাবাদকে শান্ত রাখা যাবে? যে শুরু হলো, সন্দেহ আছে এবং সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসনের একটা নির্দেশ। মুর্শিদাবাদের সব হাসপাতালকে নাকি প্রস্তুত থাকতে বলা হয়েছে এই প্রশাসনের তরফে, আগ বাড়িয়ে। কেন প্রশাসন এই হাসপাতালগুলোকে প্রস্তুত রাখছে? এই কেনর উত্তরটা সবার আগে জানতে হবে। তাহলে কি প্রশাসন এই মুর্শিদাবাদে ভোটের দিন আরও খারাপ কিছু দেখার জন্য মানে চারপাশকে তৈরি রাখছে, আরও খারাপ কিছু মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত রাখছে, নাকি এই ভোটের দিন আরও কিছু মন খারাপ করা ঘটনা দেখার জন্য আমাদের মনকে প্রস্তুত করে রাখা দরকার? আমরা কালকে সবাইকে সতর্ক করে রেখেছি, ইমার্জেন্সি ওটিকে, ইমার্জেন্সি অর্থোপেডিক সার্জারি, এবং আমরা একটা মেডিকেল টিম রেডি করে রাখছি আপনাকে ইমার্জেন্সির জন্য। ইমার্জেন্সি কিছু ঘটনা ঘটে, আশা করছি আমরা ট্যাচুরি যেন এটা কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে। আমরা আশা করবো শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট হবে, তো আশা করছি নির্বিঘ্নেই ভোট হবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আশায় বাঁচে চাষা, এত আশার কথা শুনতে ওই ভাবছিলাম যে আশা তো আমরাও কত কিছু করি, কিন্তু কীরকম সব কিছু বদলে যায়। মাঝে মধ্যে ভাবি একটা অন্যরকম বিষয় নিয়ে, পলিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের, না বললেই নয়টা হয়তো অন্যরকম বিশ্লেষণের মধ্যে দিয়ে যাব। হয় কি, আজকে যে কথাগুলো বললাম, এই কথাটা বললাম না আপনাদের শুনতে হয়তো ভাল লেগেছে, না আমার বলতে ভাল লেগেছে, কিন্তু সব থেকে খারাপ বিষয় কি জানেন, আপনি বা আমি কেউই বিষয়টাকে তো এড়িয়ে যেতে পারলাম না। এইসব বিষয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো বলে আজ একটা তথ্যে চোখ বোলাচ্ছিলাম। জানেন তো, লোকসভা ভোট ঘোষণার পর থেকে আজ পর্যন্ত গোটা রাজ্যে কতগুলো বোমা উদ্ধার হয়েছে জানেন? 1380টা। এবার এই 1380টা বোমাই নিশ্চয়ই ওই পারিবারিক শত্রুতার কারণে মজুত করা হয়নি। আর যদি তার জন্য মজুত করা হয়েও থাকে, তাহলে সেই বোমাগুলো তৈরি করলো কারা, তৈরি করলো কখন, কিভাবে এই বিপুল পরিমাণ বোমা তৈরি হলো প্রশাসনের নজর এড়িয়ে? এই প্রশ্নগুলো তো মনের মধ্যে আসবেই, তুলতেও হবে। এবং সবথেকে বড় কথা, আরও কত বোমা যে আগামীকাল ব্যবহার করার জন্য মজুত করা হয়েছে, তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো? দেখুন, আজ তো শুধু মুর্শিদাবাদ জেলার থেকেই নয় করে গোটা 20-25 বোমা উদ্ধার হয়েছে। ধরে নিচ্ছি সবই ওই পারিবারিক শত্রুতার ফল আর কি। আজকাল পারিবারিক শত্রুতা হলেই তাহলে যে এইরকম ট্রেন্ড তৈরি হয়েছে ধরে নিতে হবে। এবার যে জিনিসটা ট্রেন্ডে পরিণত হয় সেটা তো সিরিয়াল সন্ত্রাসের পর্যায়ে পড়ে। সেটা রুখতে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? হতে পারে যে এই ব্যবস্থা পারিবারিক গণ্ডগোল হবে অনেক কিছু কালকে আগামীকাল, সেই জন্যই হয়তো ওই হাসপাতালকে তৈরি রাখতে বলা হয়েছে। পারিবারিক গণ্ডগোল সব পরিবারের মধ্যে, রাজনীতিকরা সবাই একই পরিবারের লোকজন আর কি, এ ঘর ও ঘর তো রেগুলার বেসিসে করেন, তাই জন্যই বোধহয় সব পারিবারিক সম্পর্ক সব কিছু কি সুন্দর মিলে যায়, তাই না? আচ্ছা, কাল কি হবে কেউ বলতে পারবেন? যারা কাল ওই জঙ্গিপুর আর মুর্শিদাবাদের বুথে বুথে ভোটের দায়িত্ব সামলাবেন, তারা কিন্তু নিশ্চিতভাবেই যথেষ্ট আতঙ্কিত। যে জেলায় নির্বাচন কমিশন সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, যে জেলায় প্রশাসন আগে ভাগে হাসপাতালকে তৈরি থাকতে বলেছে, সেই জেলায় ভোট কর্মীরা বলছেন গোলমাল হলে আদৌ কি কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাবে? আজ মুর্শিদাবাদের এক ভোটকর্মীকে বলতে শুনলাম যে তার দিকেও বোমা ছোড়া হলে তিনি নাকি পাল্টা বোমা ছুড়বেন।
শুনতে শুনতে ভাবছিলাম যে এটা কি টিট ফর ট্যাট নাকি, নাকি এটা প্রস্তুতি, আগাম প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং সেই সঙ্গে প্রশিক্ষণও বটে। যে কেউ আমি আপনি দুম করে, ওই বলে না আপনার আমার হাতে দুম করে যদি কেউ আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয় বা বোমা ধরিয়ে দেয়, সেটা চালাতে পারবেন না, হাত কাঁপবে। যারা নিশ্চিন্তে সেগুলো চালাতে পারবেন বলে ঠিক করেন, তাদের মধ্যেও কোথাও না কোথাও গিয়ে তার মানে একটা প্রস্তুতি থাকে, প্রশিক্ষণ থাকে। নাকি পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী, এদের কারুর ওপরেই আজকাল কোনো ভরসা টরসা করতে না পারার জন্যই মারের পাল্টা মার, এরকম একটা তেরিয়া মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, উত্তরটা পেতে কিন্তু খুব একটা কষ্ট করতে হয়নি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের বলেছেন তাদের জেলাটা আসলে খতরনাক জেলা। আমি মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নাই। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে, এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই, কিন্তু ছেড়ে কথা বলা হবে না। কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। ভয় করি না, বম আজ মারবে, কাল সকালে ওকে মেরে আসবে। আজ যদি আমাকে ওখানে বুথে বম মারে, কাল সকালে সেজে কুচি ওকে বম মেরে দেবো। গত পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। আজকেও যখন এলাম বাড়ি থেকে, তখন বাড়ির সবার মুখ থমথমে ছিল। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই ভয়ানক ব্যাপার ছিল। আমি যে বুথে পড়েছিলাম শামসারগঞ্জ ব্লকে, সেটা আমার বুথে দখলও হয়েছিল। ওরা যে লাইনটা নিয়েছে ভোটের আগেই এক ভয় ভীতির বাতাবরণ তৈরি করে দেওয়া চেষ্টা করবে তৃণমূল, মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে, কেন্দ্রীয় বাহিনী আছে। কেন্দ্রীয় বাহিনীকে বলবো সজাগ সতর্ক, যাতে কোনো ঘটনা না ঘটে। আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে एसडीपीओ, নাহলে एसपीর ওপর পড়বে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমাদের ছোটোবেলা জানেন তো, এই কলকাতা শহরে অনেকগুলো সিনেমা হলে, সেখানে ইংরেজি সিনেমাগুলো সব ভালো ভালো ইংরেজি সিনেমাগুলো আসতো। এই গ্লোব, তারপর ধরুন যমুনা, এরকম সব জায়গাগুলো রেগুলার আমরা সিনেমা টিনেমা যখন দেখতে যেতাম, তখন সেই সময় ক্লিন্ট ইস্টউডের সিনেমাগুলো খুব দেখতাম। আসলে ওই কাউবয় সিরিজ টাইপের যে সিনেমাগুলো আসতো না, দারুণ লাগতো দেখতে। এবং সব থেকে মজার ব্যাপার, ওইগুলো দেখে মনে হতো এলাকাটায় কোনো মানে ওই সমস্ত এলাকায় কি কোনো ওই প্রশাসন বলে কোনো ব্যাপার নেই, একটা মাত্র নীতিতেই গোটা ব্যাপারটা চলে। মার্কা বদলা মার, এ মারছে তো ও মারছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, কি কে ঠিক কে ভুল, কী হবে ঠিক হবে, ডুয়েল লড়ে দুজনে দুটো পিস্তল নিয়ে দুপা এ পাশে এগিয়ে যাবে, তারপর একটা কোথাও হয়তো ওই বাজনা ঠাজনা বাজবে, সেটা থামলেই দুজনে ঘুরে দাঁড়িয়ে গুলি চালাবে, যে মেরে দিতে পারবে সেই রাজা, ও সে ঠিক অন্যজন ভুল, একদম সিধে সাপটা হিসেব আর কি। এই ছবিগুলো আজকে মনে পড়ে যাচ্ছে জানেন তো, এই চারপাশে কথাবার্তা এবং এই পরিস্থিতিটা দেখে। আসলে আমাদের আরেকটা জিনিস আছে, ছোটোবেলার থেকে শুনে এসছি আর কি, প্রহারেণ ধনঞ্জয়। বাংলায় অসাধারণ অসাধারণ সব কথা আছে, তো তার মধ্যে এই কথাটা, এটা মনে হচ্ছে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিলেবাসে একটা আলাদা চ্যাপ্টার আছে এটা নিয়ে, এটা তার শিরোনাম আর কি। জেলার আর একটা জিনিস আছে জানেন তো, মানে জেলার জিনেই বোধহয় এই না শব্দগুলো ঢুকে গেছে। প্রহারেণ ধনঞ্জয়, মার্কা বদলা মার, ও আমায় মারবে আমি আপনাকে মারবো, আতঙ্ক, সব জিনে ঢুকে গেছে। কিছুদিন আগেই আপনাদের সঙ্গে একটা অতীত অভিজ্ঞতা শেয়ার করছিলাম, আজ আরেকবার কথাগুলো মনে করিয়ে দিতে ইচ্ছে করছে। 2000 সালে পাঁশকুড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সেই সময় প্রবাদ প্রতিম বামপন্থী নেতা সিপিআইয়ের গুরুদাস দাশগুপ্তকে চড় মেরেছিলেন তৃণমূলের মোহাম্মদ রফিক। অনেক দিন পর, অনেক দিন সব মিটে টিটে গেছে, রফিক রাজনীতির থেকে খানিকটা দূরে চলে গেছেন। তখন মোহাম্মদ রফিক বলেছিলেন যে গুরুদাস দাশগুপ্তর মতো গুরুজনের গায়ে হাত তুলে তিনি অন্যায় করেছিলেন, কিন্তু সেটাই তাদের স্ট্র্যাটেজি ছিল। গুরুদাস দাশগুপ্তর মতো একজন নেতার গায়ে যারা হাত তুলতে পারেন এবং সেটা যাদের স্ট্র্যাটেজি হতে পারে, তাদের হাতে সাধারণ মানুষ
কতটা নিরাপদ? কারণ এটা কিন্তু কোনো দলের স্ট্র্যাটেজি শুধু নয়, এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। সেটাকে আপনি পারিবারিক স্ট্র্যাটেজি বলে কতদিন এড়িয়ে যেতে পারবেন? এই বার্তাটা সেই 2000 সালে সেই পাঁশকুড়া লাইনে মানুষের মনে কিন্তু গেঁথে দিতে পেরেছিলেন মোহাম্মদ রফিক, যে রাজনৈতিক স্ট্র্যাটেজি সেটা কিন্তু সোজা নয়, কঠিন, খারাপ লাগলেও মেনে নিতে হয়। এই 2024-এ পৌঁছেও সেই লাইনটা কিন্তু মনে হচ্ছে পাঁশকুড়া লাইনটা বিন্দুমাত্র বেলাইন হয়নি, একরকমভাবে বর্তমান। রাজনীতির স্বার্থে সব সম্ভব। মোহাম্মদ রফিক, তার দাপটও এখন একই রকম আছে। পঞ্চায়েত ভোটের পর কেশপুরে বিরোধী দল করার অপরাধে বেশ কয়েকজনকে নাকি মাসুল গুনতে হয়েছিল। বিজেপি প্রার্থী হওয়ার জন্য একজনকে নাকি শাস্তিও দিয়েছিল রফিকের দলবল। মারধর করার পাশাপাশি জরিমানা করা হয়েছিল বলেও বিজেপির নেতারা বলছিলেন। এবার লোকসভা ভোটের আগে কেশপুরে তার মানে একবার একটু ঘুরে আসা যায়। ঘুরে এলেই আপনি বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটের সেই ভয় এখনও বিরোধী কর্মী সমর্থকদের মন থেকে মুছে যায়নি। 25শে মে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট রয়েছে কেশপুরে। এবার ঘাটাল লোকসভার অন্তর্গত এই কেশপুর, সেখানকার মানুষ ভাবছেন আদৌ তারা ভোটটা দিতে পারবেন তো, বা ভোট দিতে পারলেও ভোট দেওয়ার জন্য কোনো গুণেগার দিতে হবে না তো। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তিনি কেশপুরে প্রচারে গেলে বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে ধরে জানান যে তারা সব নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিরণ বলেছেন যে কেশপুর নাকি এখনও সন্ত্রাসের আতুরঘর। যদিও হিরণের কথাটা পুরোপুরি অস্বীকার করেছেন মোহাম্মদ রফিক নিজে, তবুও কেশপুর নিয়ে একটা কথা মনে হচ্ছে না বললেই নয়। কেশপুরের মানুষ, বিশেষ করে মহিলারা TV9-এর ক্যামেরার সামনে বলেছেন ভোট নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। এবার চিন্তা করার মতো পরিবেশ না থাকলে অকারণে কেন চিন্তা করছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা? ঘাটালের তৃণমূল প্রার্থী তো আবার দেব। বিভিন্ন সভায় দেব বলেন যে খুন জখমের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। ঘাটালের বিরোধীরা কিন্তু বলছেন দেবের মুখোশের আড়ালে অনেক অসুর মুখ লুকিয়ে রয়েছে, যারা ভোট এলেই ভয় কায়েম করার রাজনীতিতে মনোনিবেশ করেন। কেশপুর হলো পশ্চিমবঙ্গের দুটি জায়গা, একটা হলো ভাঙড় আর একটা হলো কেশপুর। এই দুটি হলো সন্ত্রাসের আঁতুর ঘর। যে 14 নম্বর অঞ্চলে আমরা গিয়েছিলাম রন্দাতে, আপনারা দেখেছেন যে মানুষ কিরকম আতঙ্কিত। মানুষ একটাই কথা বারবার বলছিলেন যে দাদা আমরা ভোটটা দিতে পারবো তো, কারণ আমরা ভোট দিতে বেরোতে পারি না, ঘর থেকে আমাদেরকে বেরোতে দেয় না, ঘরে এসে বোম মারে, মাথায় বন্দুক ঠেকায়, আমরা ভোটের জায়গায় যেতে গেলে বলে তোমাদের ভোট হয়ে গেলে তোমরা বাড়ি চলে যাও। আমাদের সরকার 11 সালে আসার পর থেকে গণতন্ত্র এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কটা রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ জমা পড়েছে, খোঁজ নিলেই বুঝতে পারবেন যে কেশপুরে আছে বলা ভুল। কেশপুর এখন শান্তির কেশপুর, উন্নয়নের কেশপুর। যেসব বিরোধী রাজনৈতিক দলরা বলছে যে ভয় দেখাচ্ছে, আর তাদের লোক না থাকলে কি আমরা লোক সাহায্য দিয়ে তাদের পতাকা মানবো, না ফ্লেক্স মানবো, না তাদের পলিয়েশন করে দেবো আমরা? পশ্চিম মেদিনীপুরের এই জনপদ নিয়ে তৃণমূল একসময় স্লোগান তুলেছিল, কেশপুর হবে সিপিএমের শেষপুর। কয়েকদিন আগে দেখলাম বিজেপি একই স্লোগান তুলেছে তৃণমূলকে নিয়ে, এবং এই স্লোগানটাও আগেকার যে স্লোগানটা সেটার মতো বাস্তবায়িত হবে কি না সেটা তো এখনই বলা যাবে না, ভোটের ফল বেরোলে বোঝা যাবে। তবে একটা জিনিস এখনই বলা যায়, কেশপুর আছে কেশপুরেই, একদম একরকম। একসময় মোহাম্মদ রফিকরা সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ করতেন, এখন রফিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। কেশপুরের রন্ধ্রা গ্রামের মহিলারা তারাও কিন্তু একইভাবে সরব হয়েছেন, শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছেন। তারা তো ভেবেছেন যে দল বেঁধে মুখ খুললে সোনার লোক পাওয়া যাবে, যেরকম সন্দেশখালিতে হয়েছে। এবার সন্দেশখালিতে কি হয়েছে আর কি হয়নি তা নিয়েও তো জোর চাপার উত্তর চলছে, আরও চলবে। প্রথমে গ্রামের মহিলারা অভিযোগ করেছিলেন জমি দখলের অভিযোগ, নির্যাতনের অভিযোগ। এবার তারপর ক্রমাগত ধাপে ধাপে সেই অভিযোগগুলো বাড়তে শুরু করেছে। মহিলার থেকে পুরুষ, নির্বিবাদে সবাই যারা ওখানে থাকতে চেয়েছিলেন, মানে এরকম একটা এখনও তারা ওরমভাবেই নির্বিরোধ হয়ে থাকেন, ওখানে কিচ্ছু হয়নি, এরকম একটা কথা আমরা শুনছি বটে, কিন্তু আসলে সবাই কিন্তু মহিলা পুরুষ নির্বিচারে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে একের পর এক অভিযোগ তুলেছিলেন।
এবং শাসক বিরোধী এরকম অভিযোগ পেয়ে দলে দলে বিজেপি সিপিআইএম নেতারা সন্দেশখালিতে গিয়ে সেই সময় ভিড়ও করেছিলেন। বিজেপি এক অভিযোগকারিণীকেই তো লোকসভা ভোটে টিকিট পর্যন্ত দিয়েছে। এ পর্যন্ত গোটাটাই তৃণমূলের বিরুদ্ধে ছিল, কিন্তু তীরবিদ্ধ তৃণমূল হঠাৎই একটা স্টিং অপারেশন, মানে সেই স্টিং অপারেশনে তৈরি ভিডিও, ভাইরাল ভিডিও, সেটাকে হাতে পেয়ে সেটাকে নিয়ে নেমে পড়েছে মাঠে এবং পাল্টা ফুল ফোটাতে শুরু করে দিয়েছে। প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ময়দানে নামেন, তারপর মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এরকম কথা বলেছেন যে শাহজাহানকে তৃণমূলের দেওয়া শাস্তির রিভিউটা করা দরকার, দল রিভিউ করতে পারে, কারো খোঁজখবর নেওয়া উচিত ছিল কোনো রকম শাস্তি দেওয়ার আগে। দেখুন, এতদিন আমরা দেখেছি যে সন্দেশখালীর মহিলারা ওই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন, আন্দোলন করেছিলেন। এখন তৃণমূলপন্থী মহিলারা সন্দেশখালীতে মিছিল করছেন, তারা শাহজাহানের মুক্তি চাইছেন। গতকাল বিক্ষোভ হয়েছে, আজ মিছিল হয়েছে। সব মিলিয়ে যে প্রচারটা এতদিন চলছিল সেটা হঠাৎ করে মনে হচ্ছে সম্পূর্ণরূপে উল্টো প্রচারে ঢাকা দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবার কোনটা সত্যি কোনটা ভুল সিরিয়াসলি জানি না। তৃণমূল বিন্দুমাত্র খামতি রাখছে না সেটাকে ঢেকে দেওয়ার, আর বিজেপিও নাচরবান্দা। আজ বাংলায় এসে অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সরতেই হবে, তার কারণ ইস্যুর নাম সন্দেশখালী। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, প্রশ্ন রেখেছিলাম যে সন্দেশখালী কাণ্ডের পর তিনি তো গোটা দেশের মানুষকে ভিন্ন রকম মোদির গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছেন, তো এই সন্দেশখালী কাণ্ডের পর বাংলাকে মোদির গ্যারান্টি কি? প্রধানমন্ত্রীর নাম না করেও সরাসরি মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করেছিলেন। আর এবারের প্রচারে কিন্তু এটা খেয়াল করে দেখবেন যে মোদি বা শাহ কেউই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেননি, করছেনও না, কিন্তু সন্দেশখালী ইস্যুটা শুধু অন্যভাবে দেখছেন। সেখানে মোদি শাহ কেউই বাদ যাচ্ছেন না। बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी और दिखाएगी कि एक नारी सत्ता पर बैठी है और ये जुल्म हो रहा है, दुख उसका है महिलाओं को, और उसके कारण बंगाल में मैं समझता हूँ एक बहुत बड़ा परिवर्तन। मैं बिल्कुल एक समय इंतजार कर रहा है, वो कुछ नहीं है। सबसे पहले तो ममता बनर्जी ने संदेशखाली में उनका नेता इतने सालों तक महिलाओं के साथ दुराचार करा रहा, इसका जवाब देना चाहिए। उसको वो अरेस्ट भी नहीं करती है, हाई कोर्ट को ऑर्डर करना पड़ता है। किस प्रकार का राज है? गरीब महिलाओं का शोषण धर्म के आधार पर करेंगे क्या? इस प्रकार से देश नहीं चल सकता, बंगाल नहीं चल सकता। ममता बनर्जी को जाना ही है। खूब সন্দেশখালী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল। সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি স্লোগান তৈরি করেছিল। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে বলছে মায়েরা, ডাক দিয়েছে সন্দেশখালী, ভারতীয় জনতা পার্টি দলটাই জালি। সন্দেশখালীর সন্দেশ, বিজেপির খেলা শেষ। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। অর্থাৎ এই মুহূর্তে প্রচারে এপাশ ধরুন বা ওপাশ ধরুন, ট্রাম্প কার্ডের নাম হচ্ছে সন্দেশখালী। এমনকি এই সন্দেশখালী নিয়ে যে পাল্টা প্রচারটা শুরু হয়েছিল, মানে যেখান থেকে তৃণমূল তাদের প্রচারটা শুরু করেছে, দেখছিলাম যে তারা ওই TV9 যে সাক্ষাৎকার বা TV9 যে আমরা সন্দেশখালীর ছবি দেখিয়েছি সেগুলোই সব তুলে ধরে তারা প্রত্যেকটা বিষয়কে পাল্টা আক্রমণ করছিলেন। আসলে রাজনীতিকরা না মনে হচ্ছে চালিয়ে খেলার মেজাজে রয়েছে। রাজনীতিকরা যেভাবে চালিয়ে খেলছেন তাতে কিন্তু ওই T20 টুর্নামেন্টও ফিকে হয়ে যেতে পারে, জানেন তো। সন্দেশখালী নির্যাতনের অভিযোগ মিথ্যা প্রমাণ করতে এই মুহূর্তে মরিয়া তৃণমূল, আর সেই তৃণমূলই আবার দেখুন এক নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে রাজ্যপালের বিরুদ্ধে মুখর। শুধু তৃণমূল বললে স্টেটমেন্টটা সম্পূর্ণ হয় না। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব সভায় তিনি বলছেন যে সন্দেশখালী মিথ্যে, আবার রাজ্যপালের এই কোট আনকোট
কীর্তির কথা তুলে ধরছেন। উল্টো দিকে বিজেপি তারা আবার যেরকম সন্দেশখালি নিয়ে সেখানে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। এক্ষেত্রে তাদের বক্তব্য রাজ্যপালকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মোদ্দা কথা, সবাই নিজের নিজের বক্তব্যে শান দিচ্ছে। এবার এখন শাসক দলের সমস্যা হলো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাত পা বাঁধা, কারণ রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা সম্ভব নয়। প্রশ্ন হলো রাজনীতির বাইরে থাকা একজনকে আক্রমণ করে তৃণমূলের লাভ কি হচ্ছে? আসলে তৃণমূলের ন্যারেটিভটাই হলো রাজ্যপালকে বিজেপির লোক হিসেবে দেখানো। তাই সন্দেশখালি, প্রধানমন্ত্রী সব কিছুতেই রাজ্যপালকে জুড়ে দিচ্ছেন সুকৌশলে সবাই, মুখ্যমন্ত্রীর থেকে অভিষেক। রাজ্যপাল এতদিন রাজ্যে ছিলেন না, আজই কোচি থেকে কলকাতায় ফিরেছেন, আর ফিরেই যথারীতি অগ্নিশর্মা হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে আবার পাল্টা আক্রমণ করেছেন এবং বলে দিয়েছেন দিদিগিরি চলবে না। ফলে রাজ্যে এখন কে যে রাজনীতি করছেন, কে যে রাজনীতির শিকার, সেটাই বুঝে উঠতে পারছি না। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। This is the humiliating remarks which he has made against me, against truth. I am forced to tell you as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didigiri on the distinguished office of the governor. দেখুন, রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন। এবার সেটা তার ব্যক্তিগত ধাক্কার জায়গার থেকে একটা প্রতিঘাত কিনা সেটা এবং প্রতিক্রিয়াটা কীভাবে বেরোচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে কিভাবে দেখবেন, কোন আঙ্গিক থেকে বিচার করবেন, এটাও আমাদের কিন্তু নিজেদেরই বুঝে নিতে হবে আর কি। তিনি কি বললেন, যে কথাটা বললেন সে কথাটার মধ্যে কিন্তু একটা অন্যরকম রাজনৈতিক ছোঁয়া আছে। রাজনীতিক হিসেবে মুখ্যমন্ত্রীকে তিনি বিশ্লেষণ করেছেন এবং পরিষ্কার যেখানে বলছেন মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন সেটা নোংরা রাজনীতি। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তিনি ঈশ্বর তাকে ক্ষমা করবেন বা তার ভালো করবেন, কিন্তু ঈশ্বরের পক্ষেও নাকি কাজটা খুব কঠিন। বলার আর বাকি রইল কি? একসময় প্রধানমন্ত্রীর মুখে বারবার দিদি শব্দটা শুনতে অভ্যস্ত হয়ে গেছিল বাংলা, কিন্তু এইভাবে দিদিগিরি শব্দটা কাউকে খুব একটা ব্যবহার করতে দেখিনি, যেটা রাজ্যপাল করলেন। এবং সিভি আনন্দ বোসের আরও একটা কথা খুব কানে লাগলো, যেটা বলছিলাম, ভগবানের জন্য ওনাকে বাঁচানো খুব কঠিন। বাঁচানো কেন? রাজনীতিক হিসেবে তিনি যে জায়গায় পৌঁছেছেন তাতে তাকে বাঁচানো কঠিন, এটাই তো ব্যাখ্যা। এবার রাজনৈতিকভাবে যদি কিছু করে থাকেন যেটা মুখ্যমন্ত্রীকে একটা কঠিন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, তাহলে তো সেটা মুখ্যমন্ত্রী হিসেবেও তাকে একটা কঠিন জায়গায় ফেলে দিয়েছে বলতে হবে। রাজ্যপাল কি কোনো ইঙ্গিত দিলেন? এর কাছাকাছি একটা কথা তো অমিত শাহ বললেন, তবে তিনি পলিটিক্যালি বললেন। আজ অমিত শাহের রাজনৈতিক সহকর্মীদের মুখেও একই ভাষা, সবার মুখে ওই একটাই টার্গেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবেন। শুভেন্দু বললেন, সুকান্ত মজুমদার বললেন, সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গে 6-0 হবে, একটা ভোট বেশি পেলেই নাকি বিধানসভায় এগিয়ে আসবে। এবার অভিষেক যে জেলার সাংসদ, সেই দক্ষিণ 24 পরগনায় গিয়ে শুভেন্দু বলেছেন যে 400 আসন, তার মধ্যে মথুরাপুরও থাকবে। এবার অভিষেক মথুরাপুরে 3 লাখ মার্জিনের টার্গেট দিয়েছিলেন, সেরকম একটা আসন নিয়েও আত্মবিশ্বাসী হচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। অভিষেক আবার বলেছেন যে
4 তারিখে বিসর্জন। এবার ভাবে দেখুন, সবাই একদম ডেফিনেট টোনে কথা বলছেন এবং সবাইকে এ দল ওকে ও দল একে বাউন্ডারির বাইরে তুলে তুলে মেরে একদম গ্যালারিতে নিয়ে গিয়ে ফেলছেন। বললাম না, নেতারা সব T20 মেজাজে খেলছেন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে। এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসার ভোট নয়, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট। কিন্তু তৃণমূল সরকার কম আসন পেলে তারা নিজেরাই ভেঙে যাবে। আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যেই ক্ষমতায় আসব। খুঁটি পুজোটা আজকে, আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা 20 তারিখ দেবেন, আর বিজয় দশমীর বিসর্জনটা 4 তারিখ হবে। খুঁটি পুজোটা আজকে হল। ভোট এলে এই দুটো শব্দ বারবার শুনতে পাই, আপনারাও শুনে শুনে অভ্যস্ত। একটা পরিযায়ী পাখি মানে ভিন রাজ্যের নেতা, আর আরেকটা পরিযায়ী শ্রমিক মানে আমাদের রাজ্যের কিছু মানুষ যারা পরিবার পরিজন থেকে দূরে, অনেক দূরে কাজের সন্ধানে, অন্যের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। যারা এই মানুষগুলোকে নিয়ে অন্য সময় ভাবনা চিন্তা করতে ভুলে যান, তারা কিন্তু এই ভোটের সময় নেতা নেত্রীদের টানাটানির শিকার হন। প্রায় দড়ি টানাটানির মতো করেই নেতারা এদের টানতে থাকেন, জানেন তো। আমরা এই দড়ি টানাটানিতে যাব না, তবে কয়েকটা উত্তর খোঁজার চেষ্টা করব। 2019 সালে কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন মুর্শিদাবাদের বাহালনগরের 6 জন পরিযায়ী শ্রমিক। সেই সময় শাসক বিরোধী সব দলের নেতাদের ঢল নেমেছিল বাহালনগরে। নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস পর্যন্ত দিয়েছিলেন নেতারা, যেরকম দেন আর কি। কিন্তু 5 বছর পর দেখা যাচ্ছে কেউ কথা রাখেননি। মনে হচ্ছে যারা রাজনীতি করেন তারা কেউ কথা রাখতে শেখেনি, জানেন তো। এই বাহালনগরের মানুষকে তাই আজও বাইরের রাজ্যে যেতে হয় কাজের খোঁজে। গ্রামের 700 ঘরের বাসিন্দা হয় কাশ্মীর, নয় কেরল, নয় তামিলনাড়ুতে রয়েছেন কাজের সূত্রে। প্রায় পুরুষ শূন্য গ্রাম, জানেন তো। সেখানে শুধু পড়ে আছেন মহিলারা, যারা কাল ভোট দিতে যাবেন। তার আগে একটা প্রশ্নের উত্তর চাইছেন তারা, এই বাহালনগরের মানুষেরা। 2019 সালে জঙ্গি হামলায় নিহত 6 শ্রমিকের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সেই প্রতিশ্রুতি কেন পূরণ হলো না? বাহালনগর জানতে চাইছে, আসলে জানতে চাইছে কেন বলুন তো। কেউ কথা রাখে না। না, আমাদের একটা ছেলে আছে, আর পাঠাই না, আর যাই না। না, অন্য যেইছে তবে না, তো আমাদের ছেলে একটাই আছে, ছেলে আর যায় না, পাঠাই না। ছেলে যেই খাটতে যেই পেটের দায়ে মেরি ফেল দিলেন, আর পাঠাবো না। কি বলবো, ভোট দিতে হয়, ভোট দিব। ছেলে তো নাই, খাটুনে একটাই ছিল, এবার খাটতে যে কাশ্মীরে মারা গেল। এবার আর ছেলে পেলে নাই, 3টে মেয়ে আছি, একলাই থাকি, যা জাল ভাত জুটে তাই খাই। আমার স্বামী মরার পর 1-8 বছর কেউ যায়নি, তা আবার থেকে আবার সবাই যাচ্ছে, আবার সেই জায়গায় যেয়ে খেটে আবার বাড়ি আসছে। কেন যাচ্ছে মানে এই ঘটনা? খাটের দায়ে যাচ্ছে। আমাদের দেশে খাটুন খুটুন অল্প, টাকা পয়সা অল্প, এবার ওইখানে যাচ্ছে, সব খেটে এনে খেছে, ছেলে পিলে আছে, বাচ্চা কাচ্চা আছে। প্রত্যেকটা ঘর থেকে 1-2 জন আছে। কোথায় বেশিরভাগ যায় কেরালা, চেন্নাই, তামিলনাড়ু, তারপরে এই কলকাতা, বোম্বাই, এসব জায়গায় যায়, আসানসোল, বিহার, প্রায় জায়গায় যায়। মুর্শিদাবাদের এই পরিযায়ী শ্রমিকদের হাল ফেরেনি, রাজ্যে কাজও জোটেনি। আর ওই কারণ শুনলেন, কেউ কথা রাখেনি। একইভাবে তো পুরুলিয়ার মানুষদেরও তেষ্টা মেটানোর জল মেটেনি, কারণ কেউ কথা রাখেনি। এই পুরুলিয়ার কোটলুই গ্রামে কংসাবতীর বালি খুঁড়ে পানীয় জল তুলছেন মহিলারা। ছবিটা যে জঙ্গলমহলের, যে জঙ্গলমহল হাসছে বলে আমরা বারবার দাবি শুনে এসেছি, সেই জঙ্গলমহলের এই ছবিটা দেখে আর যাই হোক, আপনার আমার কারোরই হাসি পাওয়া সম্ভব নয়। ভাবতে পারেন আজকের দিনেও
কেন এইভাবে কাউকে বালি খুঁড়ে জল বার করে সেই জল পান করতে হবে? বাম আমলের শেষ দিকে সজলধারা প্রকল্পের কাজ শুরু হয়েছিল এই পুরুলিয়ার কোটলুই গ্রামে। 2011-তে রাজ্য সরকার পরিবর্তন হলো, 2013-তে পুরুলিয়া জেলা পরিষদের দখল নিয়ে নিল তৃণমূল। তারপর সজলধারা কোন ধারায় বইছে সেটাই বোঝা যাচ্ছে না, অন্তত পুরুলিয়ার এই গ্রামে তো নয়। এদিকে পুরুলিয়ার সাংসদ তিনি আবার বিজেপির, যিনি এবারও ভোটে দাঁড়িয়েছেন, স্থানীয় বিধায়কও বিজেপির। রাজ্যের সজলধারা হোক বা কেন্দ্রের জল জীবন জল মিশন, জঙ্গলমহলের এই ছবিটা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে জল পেতে হলে মাথা খুঁড়তে হয়, কারণ কেউ কথা রাখে না। কুয়োর থেকে বা নদীর থেকে জল এনে খাচ্ছে, এরকম সমস্যা পুরুলিয়াতে নেই। ঠান্ডার জন্য ম্যাক্সিমাম মেয়ে ছেলে এখানে জলটা নিয়ে যাচ্ছে গ্রীষ্মকালে। আর দিদি কলকাতা থেকে বসে বসে বলে দিচ্ছেন কি জঙ্গলমহল হাসছে। এই অবস্থাটা অনেকদিন থেকে জল লইয়া হচ্ছে, কিন্তু কোথায় লইয়া করে বাধ্য হয়ে আসছি। কবি লিখেছিলেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। অবিচ্ছিন্ন অবিরল। শুকিয়ে যাওয়া কংসাবতী নদীর বুক চিরে লাগাতার জল তুলে চলেছেন মহিলারা। কংসাবতীর পাশেই পুরুলিয়ার কোটলুই গ্রাম। শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে গ্রামের 1000 মানুষের এটাই পানীয় জলের যোগান, এটাই বেঁচে থাকার উপায়। সব দিন মানে এরকম এভাবে জল খাটে আসছে। ওই কল তো আমাদের এখানে একটাও নাই, কোথাকার জল খাবো বলো? কল আছে কোন আমাদের এখানে? আমাদের পাড়াতে একটা নাই, কেনে নাই, কোথায় জল খাবো? কল নাই, জলও নাই। জঙ্গলমহলের মা লক্ষ্মী কথাটা বলছেন হেসেই, কিন্তু জঙ্গলমহল হাসছে তো। কারো বাড়ি 1 কিলোমিটার দূরে, কারো আরো দূরে। তীব্র গরমে এভাবেই জলের সন্ধানে বের হন ওরা সবাই ভোটার। ভোট এসেছে তাই নেতারা আসছেন, দেখা মিলছে অনেকেরই, সঙ্গে মিলছে প্রতিশ্রুতি। এবার পানীয় জলের সমস্যাটা নাকি মিটবেই। ভোট এলে এটা হয়, ভোট যখন হয় তখনই সবাই আসে। জলের কষ্ট এমনি দিনে তো কেউ আসে না, এমনিতে আসে না, কিন্তু ভোট এলে কিন্তু চেক করতে আসবে, ভিডিও আসবে, সব আসবে। বাকি দিন কিন্তু কেউ আসবে না। ভোটের আগে বলে যায় তো প্রতিশ্রুতি যে জলের ব্যবস্থা করে দিব, এ করে দিব, আ করে দিব। আর ভোট পারে গেলে আর কিছু নাই, তোমাকে আর ভালবেও না, তোমাকে আর টাকা বেগও নাই। গ্রামবাসীদের কাছে সবটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার। নেতাদের কাছে প্রতিশ্রুতি আছে, সমাধানের প্রতিযোগিতাও আছে, সঙ্গে রয়েছে কিছু সস্তা যুক্তিও। জায়গা প্রজেক্ট যারা কাজ করছে তাদের কাজ একটু ডিলে হচ্ছে, যার ফলে একটু হয়তো পাইপলাইন ওয়াটার সাপ্লাইয়ের যে কাজটা আমাদের শেষ হওয়ার কথা ছিল সেটা একটু দেরি হয়েছে। তো আগামী 1-1.5 বছরের মধ্যে সেই কাজটা সম্পন্ন হয়ে যাবে। এইটা তো প্রমাণ হয়েছে কি দিদিমণি যে 13 বছর ধরে এখানে সরকার চালাচ্ছেন আর বলছিলেন জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে। হাসিটা তাহলে এই গরমের দিনে এই হাসিটা বেরিয়ে গেছে। বলরামপুর বিধানসভা তথা পুরুলিয়া জেলার প্রত্যন্ত এরিয়ায় আপনারা যান, এইভাবে টিএমসি সরকার মানুষকে জল থেকেও বঞ্চিত করছে। জলের ব্যবস্থা খুব ভালো আছে, এখানে নলকূপ টিউবওয়েল আছে, বোরিং আছে। সেই জল খাচ্ছে না, কারণ নদীর জল ঠান্ডার জন্য ম্যাক্সিমাম মেয়ে ছেলে এখানে জলটা নিয়ে যাচ্ছে গ্রীষ্মকালে। কেন্দ্রের জল জীবন মিশন, রাজ্যের সজলধারা, তবু ওরা নির্জলাই। রাজনীতির চোরাবালিতে এক কলসি জলের আশায় বালি খুঁড়ছেন কোটলুইয়ের মানুষ প্রতিদিন, সারা বছর। মেলা আসুক, এমপি আসুক, সবাই বলে হ্যাঁ হবে, ভোটের পরে হবে। ভোট পাওয়া যায়, তারপরে চুপচাপ হয়ে যায়। যে আমাদেরকে মানে প্রত্যেকটা সুবিধা হয়েছে, আমরা তাদেরকে ভোট দেবো, সে যে হোক, টিএমসি পার্টি হোক বা বিজেপি হোক। আজ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, জানেন তো, পুরুলিয়াও বাদ যায়নি, কিন্তু সেখানে মাটির এমন অবস্থা, ওখানকার আমাদের যে রিপোর্টার তিনি বলছিল যে এইটুকুনো বৃষ্টিতে কিচ্ছু হবে না। অর্থাৎ কংসাবতীর বালি খুঁড়ে জলের খোঁজ আপাতত চলতেই হবে, ওইখানকার মানুষজনকে সেই চেষ্টা চালিয়েই যেতে হবে। আর 4 জুনের পর বোঝা যাবে যে পুরুলিয়ার জল কষ্ট মেটাতে নেতারা চেষ্টা করবেন নাকি এই ভোটটাও স্রেফ
প্রতিশ্রুতি দিয়েই তারা কাটিয়ে দেবেন। আবার 5 বছরের জন্য অপেক্ষা। যে মানুষগুলোর ভোটটা দামি, সেই মানুষগুলোর যে আদতে কোনো দাম নেই, সেটা কিন্তু নেতারা দিব্যি বুঝিয়ে দিচ্ছেন, এবং সেটা বছরের পর বছর ধরে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।